আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনী যে নমুনা নৈবত্তিকগুলো আছে ওগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো কি বলছে, কোনটি অস্থির বৈশিষ্ট্য। অস্থি কি? অস্থি বলতে আমরা হাড় বুঝতেছি, হাড় শক্ত যে দৃঢ় বস্তুগুলা এইগুলাকে আমরা কি বলতেছি? অস্থি বলতেছি। এখন এই যে অস্থির বৈশিষ্ট্য, এটা কি স্থিতিস্থাপক? অস্থি স্থিতিস্থাপক ঠিক আছে, কিন্তু ওর যে স্থিতিস্থাপকতা এটা কিন্তু তরুণাস্থির তুলনায় কম। অস্থি মানে স্কেলিটন যে যোজক টিস্যু, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা অস্থি আর একটা তরুণাস্থি। এখন এই যে স্থিতিস্থাপকতা এবং তন্তুময়তা এবং নরম হওয়া, এই তিনটেই কিন্তু আমাদের তরুণাস্থির বৈশিষ্ট্য। দেখো তরুণাস্থির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওর স্থিতিস্থাপকতা তুলনামূলক বেশি। তরুণাস্থি কি? তরুণাস্থি হচ্ছে তোমার এই যে দেখো নাক, এই যে কান, নাক ও কানে যে পিনা আছে ওইগুলো কিন্তু আমরা তরুণাস্থির উদাহরণ হিসেবে বলতে পারি। আবার অস্থির উপরে এই জায়গাটায় একটা লেয়ার থাকে, এটাকে আমরা তরুণাস্থি বলতে পারি। এটা কিরকম হয়? তন্তুময় হয়। দেখো কিছুটা নরম, অস্থির তুলনায় কিছুটা নরম এবং স্থিতিস্থাপক। অস্থি দেখো তোমার দেখতে মনে হবে যেমন দৃঢ়, এই যে এই জায়গার যে আমার হাড়টা আছে এটা দেখতে তোমার মনে হচ্ছে কত শক্ত, কিন্তু এখানে যদি আমি জোরে করে আঘাত করি সেক্ষেত্রে এখানে কিন্তু ফাটল ধরে যেতে পারে। কিন্তু তরুণাস্থিতে কিন্তু এই ঘটনাটা ঘটবে না, ওর স্থিতিস্থাপকতা বেশি। তাহলে এই তিনটা গেল আমার তরুণাস্থির বৈশিষ্ট্য। আমাকে জিজ্ঞেস করছে অস্থির বৈশিষ্ট্য কি, তাহলে আমি অস্থিকে দৃঢ় বলতে পারি, এটা হচ্ছে অস্থির বৈশিষ্ট্য। এরপরে টেন্ডনের টিস্যু। টেন্ডন কি? টেন্ডন আর লিগামেন্ট এটা হচ্ছে দুই ধরনের মানে ইলাস্টিক তন্তু আমরা বলতে পারি, যেটা আমাদের সঞ্চালনে সাহায্য করে। এখন টেন্ডন যেটা, এই যে দেখো একটা অস্থি, এই অস্থি তো নিজে নিজে চলাচল করতে পারবে না, কারণ কি? অস্থির ভিতরে কোনো স্নায়ুতন্তু থাকে না। স্নায়ু যদি না যায় ওইখানে ভিতর দিয়ে তোমার উদ্দীপনা পরিবাহিত হবে না। উদ্দীপনা পরিবাহিত না হলে ওই জায়গাটা সংকোচন প্রসারণও সম্ভব না। তুমি এমনি বুঝতে পারতেছো, একটা দৃঢ় নিরেট বস্তু এটা কখনো সংকুচিত প্রসারিত হইতে পারবে না। তাহলে হাড়টা নড়াচড়া করে কিভাবে? অবশ্যই তো করে। এই যে দেখো আমি আমার হাতটা নাড়াচ্ছি, এখানে তো হাড় আছে, হাড়টা নড়তেছে কিভাবে? এই হাড়ের উপরে যে পেশিটা আছে, মাংসপেশি আছে না, এই যে মাংসপেশিটা, এই মাংসপেশির শেষের দিকে তোমার এরকম সূক্ষ্ম কতগুলা তন্তুর মতো অংশ, ধরো এরকম অনেকগুলা সূক্ষ্ম তন্তু একসাথে, এটাকে আমি ধরে একটা আটি পাকাইলাম। আটি পাকাইলে একটা দড়ির মতো স্ট্রাকচার তৈরি হবে না? এই দড়ির মতো স্ট্রাকচারটা যায় তোমার এই হাড়ের সাথে যুক্ত থাকে। তাহলে পেশি এবং অস্থিকে সংযুক্ত করার কাজ করতেছে কে? পেশি প্লাস অস্থি, এটা সংযুক্ত করার কাজ করতেছে এই টেন্ডনটা। তাহলে টেন্ডন পেশির ক্ষেত্রে আমরা দেখতে পাই এটা ঘন আর সাদা তন্তুময়। ইয়েস, তন্তু বলতে এখানে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের তন্তু থাকে, শ্বেত তন্তুময় হইতে পারে, পীত তন্তুময় হইতে পারে। সেক্ষেত্রে এই টেন্ডন কিন্তু তোমার শ্বেত তন্তুময় আমরা বলতে পারি। এরপরে স্থিতিস্থাপকতা, দেখো ওর স্থিতিস্থাপকতা আছে, কিন্তু লিগামেন্টের তুলনায় টেন্ডনের স্থিতিস্থাপকতা কম। ওই যে যেরকম অস্থির স্থিতিস্থাপকতা ছিল কিন্তু তরুণাস্থির তুলনায় কম ছিল, যার জন্য আমরা এটাকে কিন্তু ওর বৈশিষ্ট্য বলিনি। এরকমই স্থিতিস্থাপকতা টেন্ডনের আছে ঠিক আছে, কিন্তু ওর যে ইলাস্টিসিটি এটা লিগামেন্টের তুলনায় কম। তাহলে স্থিতিস্থাপকতা বেশি আমি বলতে পারবো না, যদি কম বলতো সেক্ষেত্রে ছিল, বেশি হইলে এটা হবে লিগামেন্টের বৈশিষ্ট্য। লিগামেন্ট অস্থি আর অস্থিকে সংযুক্ত করে, একের অধিক অস্থি একসাথে সংযুক্তকরণের কাজ করতেছে লিগামেন্ট। গুচ্ছাকার এবং সমান্তরাল বিন্যাস, হ্যাঁ অবশ্যই, তুমি এখানে তাকাও কিরকম ছিল, সমান্তরালে অনেকগুলা তন্তু একসাথে আমি ওটা আটি পাকাইছিলাম বা গুচ্ছ তৈরি করছিলাম। এই যে আটি পাকানোর ফলে দড়ির মতো যে স্ট্রাকচার, এটাকে আমি কি বলতেছি? টেন্ডনের বৈশিষ্ট্য। তাহলে 1 আর 3 নাম্বারটা আমার এই জায়গায় যাচ্ছে। এরপরে চলো প্রশ্নটা কি বলছে আমরা দেখি। একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা চলো আমরা পড়ে 3 আর 4 নাম্বার প্রশ্নের উত্তর দিব। কি বলছে? 60 বছরের রাহেলা বেগমের হাত পায়ের গিঁটে ব্যথা হয়, তার বড় বোন হাবিবা বেগম ঘাড় ও পিঠের পেছনে ব্যথার জন্য তেমন কোনো কাজ করতে পারেন না। চিকিৎসক বললেন তার শরীরে ক্যালসিয়ামের অভাবে হাড়গুলো ভঙ্গুর হয়ে গেছে। তাহলে দুইজন ব্যক্তি যারা কি ওরা কিন্তু 50+ মানে 50 ঊর্ধ্ব, আমরা এই যে হাড়ের সমস্যাগুলো এটা কিন্তু 50 ঊর্ধ্ব বয়সের ক্ষেত্রেই দেখতে পাই। তাহলে 60 বছর বয়সে রাহেলা বেগমের ক্ষেত্রে কি হইলো? তার হাত পায়ের গিঁটে ব্যথা হচ্ছিল। গিট ওয়ার্ডটা উচ্চারণ করে দিছে, তার মানে হচ্ছে তার গেটে বাত। এই যে গিট বলতে আমরা জয়েন্ট বুঝতেছি, দুইটা অস্থির যেখানে জয়েন্ট, দেখো এখানে আমার হিউমেরাস, এখানে আলনা আর রেডিয়াস একসাথে কি করতেছে? জয়েন্ট হয়ে আছে। দেখো এই জায়গায় জয়েন্ট, এই জয়েন্টটাকে আমরা কি বলবো?
গিট বলবো, আবার এইখানে গিট আছে, দেখো প্রতিটা জয়েন্ট হচ্ছে মানে গিট হিসেবে আমরা বলতে পারি। তাহলে গিটে ব্যথা হচ্ছে, তার মানে রাহেলা বেগমের ক্ষেত্রে আমরা গেটে বাত দেখতে পাবো। তার বড় বোনের ক্ষেত্রে কি হয়েছিল, ক্যালসিয়ামের অভাব, যে ডাক্তার কি বলছিল, ক্যালসিয়ামের অভাবে হাড়গুলো ভঙ্গুর হয়ে গেছে, এটা হচ্ছে অস্টিওপোরোসিস। তাহলে 3 নম্বর প্রশ্নটা দেখো, রাহেলা বেগম কোন রোগে আক্রান্ত? আমি বললাম গেটে বাতে আক্রান্ত, কিন্তু তুমি অপশনের দিকে তাকাও, নিউমাটয়েড আর্থাইটিস একটা রোগ দেওয়া আছে, অস্টিওপোরোসিস, তারপরে রিউমেটিক ফিভার আর অস্থির যক্ষা। কোথায়? আমি তো কোথাও গেটে বাত দেখতে পারলাম না। গেটে বাতের আরেকটা নাম হচ্ছে তোমার এই যে রিউমাটয়েড আর্থাইটিস, এটাই হচ্ছে আমার গেটে বাত। তার মানে গিটে গিটে ব্যথা যখন হবে সেক্ষেত্রে আমরা কি বলবো, রিউমাটয়েড আর্থাইটিস। তাহলে রাহেলা বেগমের ক্ষেত্রে কি হয়েছিল, এই গেটে বাত রোগটা। অস্টিওপোরোসিস কার হয়েছিল, ওই যে হাবিবা বেগমের ক্ষেত্রে, ক্যালসিয়ামের অভাবজনিত একটা সমস্যা। এখন ক্যালসিয়ামের যদি অভাব হয়, আমরা জানি আমাদের হাড়, আমাদের দাঁত, এগুলো গঠন হওয়ার জন্য ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ কাজ করে, তাহলে ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরোসিস হইতে পারে। এবং এই যে রিউমাটিক ফিভার, যেটা এই ফিভারটা বা এই জ্বরটা হওয়ার পরেই কিন্তু আমরা এই দুইটা রোগ হইতে দেখি, মানে প্রাথমিক পর্যায়ে এই রোগটা জ্বরটা হয়, তারপরে হচ্ছে তোমার এই সমস্যা দুইটা হইতে দেখি। অস্থির যক্ষা, আচ্ছা যক্ষা বলতে আমরা কাশি বা শ্বসনতন্ত্রের একটা রোগ বুঝি, তাই না? সেক্ষেত্রে এই যক্ষাটা কিন্তু বায়ুবাহিত একটা রোগ। যক্ষা হইলে তোমার যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এই জীবাণুটা যদি বা এই ব্যাকটেরিয়াটা যদি আক্রমণ করে, সেক্ষেত্রে যেখানে আক্রমণ করে ওখানে কিন্তু তোমার যক্ষা হইতে পারে। শ্বসনতন্ত্রে যদি আক্রমণ করে সেক্ষেত্রে আমরা শ্বসনতন্ত্রের যক্ষা হইতে দেখি, যেমন কাশি হয়। কিন্তু যদি এই ব্যাকটেরিয়াটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ও যদি তোমার হাড়ে আক্রমণ করে, তাহলে তোমার হাড়ে কিন্তু যক্ষা হইতে পারে, ফুসফুসের ক্ষেত্রে, হাড়ের ক্ষেত্রে। তাহলে আমরা এই মানে অস্থির যক্ষাটা বলতে পারতেছি। সেক্ষেত্রে ধরো গরুর যদি যক্ষা হয়, মানে গরুর দেহে যদি ওই ব্যাকটেরিয়াটা আক্রমণ করে, তুমি যদি গরুর দুধটা খাও, সেক্ষেত্রে তোমারও কিন্তু ওই যক্ষাটা হয়ে যেতে পারে। তার মানে এটা হচ্ছে ছোঁয়াচে বা বায়ুবাহিত। তাহলে সবগুলো রোগ সম্পর্কে আমরা জানলাম, যেখানে রাহেলা বেগমের হয়েছিল আমাদের রিউমাটয়েড আর্থাইটিস বা গেটে বাত। এরপরের প্রশ্নটা দেখো, হাবিবা বেগমের রোগটি প্রতিরোধের উপায়, তার মানে ওর কি হয়েছিল, ওর আমাদের ছিল হচ্ছে অস্টিওপোরোসিস, তাই না? অস্টিওপোরোসিস হলে আমরা কি কি উপায়ে প্রতিরোধ করতে পারবো, প্রতিরোধ করব, কাকে প্রতিরোধ করব, অস্টিওপোরোসিসটাকে। অস্টিওপোরোসিস রোগটা প্রতিরোধের ক্ষেত্রে আমরা কি করতে পারি, ব্যথাযুক্ত স্থানে বরফের সেক দেওয়া। কোথাও ব্যথা হইলে আমরা জানি যে বরফ দিয়ে মানে সেক দিলে অথবা গরম পানি দিয়ে যদি সেক দিই, সেক্ষেত্রে ওই ব্যথা থেকে আমরা নিস্তার পাইতে পারি। কিন্তু এটা আমরা দেখতে পাবো হচ্ছে গেটে বাতের ক্ষেত্রে। গেটে বাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কিন্তু মানে গরম পানি সেক বা এই কাজটা করতে পারি। তাহলে এটা আমরা হাবিবা বেগমের ক্ষেত্রে করতে পারবো না, কারণ অস্থি ভঙ্গুর হয়ে গেছে। ভাঙ্গা হাড়ে তুমি এখন বরফের সেক দাও বা গরম পানির সেক দাও, এটা কখনোই কোনো কাজে দিবে না। নিয়মিত সূর্যের আলোর সংস্পর্শে থাকা, ইয়েস, সূর্যের আলো আমাদের বডির নিচে থাকা ভিটামিন ডি কে অ্যাক্টিভ করে দেয়। অনেকে আবার এরকম বলে যে সূর্যের আলোতে নাকি ভিটামিন ডি থাকে, কথাটা ঠিক না। ভিটামিন ডি সূর্যের আলোতে থাকে না, ভিটামিন ডি থাকে আমাদের ত্বকের নিচে, যেটা সূর্যের আলো লাগলে অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে এই যে ভিটামিন ডি আমাদের হাড় গঠনে কাজ করতেছে, ভিটামিন ডি এর অভাবে কিন্তু ছোট ছেলে মেয়েদের আমরা দেখতে পাই যে হাড় বেঁকে যাওয়া, পায়ের হাড় এরকম ধনুকের মতো বেঁকে যাওয়ার রোগটা হয়, এটাকে আমরা রিকেটস বলি। তাহলে ভিটামিন ডি আমাদের হাড়ের সমস্যার জন্য কিন্তু দরকারি। যদি তুমি সূর্যের আলোতে যাইতে না পারো, সেক্ষেত্রে কিন্তু খাদ্যের মাধ্যমে তোমার ভিটামিন ডি এর চাহিদাটা পূরণ করা লাগবে। কি কি খাবার দেখি তো, শাকসবজি, ফলমূল, দুধ, ডিম, মাছ, এগুলা কিন্তু ভিটামিন ডি সাপ্লাই দিচ্ছে আমাকে। তাহলে আমি 2 আর 3 নাম্বারটা এখানে সঠিক বলতে পারি যে অস্টিওপোরোসিস হইলে আমি প্রতিরোধের জন্য এই কাজগুলো করতে পারি। তাহলে 2 আর 3 নাম্বার আমার গ নাম্বারটা এখানে সঠিক। আশা করি বুঝাইতে পারছি, সহজ কথাবার্তা। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।